লাল আভায় চেয়ে গেছে পুরো আকাশ। রক্তিম লালিমা অপূর্ব সুন্দর লাগছে দেখতে। লাল নীলের সমারোহে সেজে উঠেছে আকাশ। দীর্ঘ সময় ঘুমিয়ে সবে ঘুম থেকে উঠেছি। পরীক্ষা দিয়ে বাসায় আসতে আসতে দুটোর মতো বেজে গেছে। এসে শাওয়ার নিয়ে খেয়ে দেয়ে ঘুম। পরীক্ষা প্রায় শেষের দিকে। এখন শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো বাকি আছে। কতগুলো দিন পর শান্তির ঘুম দিলাম। বিগত 1 মাস মনে হয় জেলে বন্দি ছিলাম। পড়া, পরীক্ষার টেনশন সব মিলিয়ে দিন কেটেছে। এখন শুধুমাত্র শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেলে জেল থেকে ছাড়া পাব। অতঃপর বিন্দাস কয়েকদিন ছুটি। ঘুরবো ফিরবো মজা করব। সন্ধ্যা বেলা নিচে নামছি। কতগুলো দিন হয়ে গেল আড্ডা দেওয়া হয় না। নিচে ঈশিতা আপু, রোশনি, ভাবি বসে আড্ডা দিচ্ছে। এটা ওদের প্রতিদিনের নিয়ম। আড্ডা না দিলে ওদের কোনো কাজেই যেন মন বসে না। আমায় দেখে রোশনি ছুটে এলো। আমায় ধরে ঘুরাতে ঘুরাতে বলল, ঈশিতা আপু দেখ আমাদের আড্ডায় কে এসেছে। স্বয়ং বইয়ের মাঝে ডুবে থাকা ব্রিলিয়ান্ট আপা, রোদ আপা এসেছেন আমাদের আড্ডায়। আমাদের আড্ডা তো ধন্য হয়ে গেল। দিনিস বুকে নাম উঠবে আমাদের আড্ডার। তুমি ভাবতে পারছো? ঈশিতা আপু ওর সাথে তালে তাল মিলিয়ে বলল, তুই একদম ঠিক বলেছিস। তা মিস থুকু মিসেস রোদ আপনার আমাদের আড্ডায় আসতে কষ্ট হয়নি তো? আগে যদি বলতেন তাহলে আমরা আপনার জন্য যানবাহনের ব্যবস্থা করতাম। আপনাকে এত কষ্ট করে আসতে হতো না। এই তোমরা কি শুরু করেছো বলো তো? এভাবে খোঁচাচ্ছ কেন? এমন করলে কিন্তু আমি চলে যাব। ওমা আমরা তোকে খোঁচাবো কেন? আমরা তো তোকে সম্মাননা দিচ্ছিলাম। আমার এত সম্মাননা লাগবে না। আমি এমনি ঠিক আছি। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ইভা কোথায়? কোথায় আবার যে দেখ পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই মেয়ে যে কত ঘুমাতে পারে আল্লাহ মালুম। রাত জেগে পড়িস তুই আর পরে পরে ঘুমায় ও। দাঁড়াও আমি ওকে ডেকে নিয়ে আসছি। ছুট লাগলাম ইভার রুমে। দরজার খুলতে নজরে এলো চাদর জড়িয়ে ঘুমিয়ে থাকা ইভার পানে। কি সুন্দর ঘুমিয়ে আছে। গভীর ঘুমে বিভোর ম্যাডাম। কি করা যায়? কি করা যায়? ভাবতে ভাবতে নজরে এলো ইভার ব্যালকনিতে হাঁটতে থাকা বিড়ালের দিকে। রোশনি ক্যাট লাভার। এই বিড়ালটা এনেছে কয়েক মাস হবে। অনেক যত্ন করে এটার। অপর দিকে আমার বিড়ালে ফোবিয়া আছে। বিড়াল দেখলে আমি অনেক ভয় পাই। ইভাও সেম। বিড়াল সহ্যই করতে পারে না। বিড়ালের আওয়াজ শুনলে লাফ মারে পাঁচটা। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম বিড়াল খানার কাছে। কোনো রকম তুলে এনে টুস করে ছেড়ে দিলাম ইভার চাদরের নিচে। অতপর চিৎকার করে ডাকতে শুরু করলাম, ইভা তাড়াতাড়ি ওঠ। দেখ তোর চাদরের নিচে বিড়াল। ইভা ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, দেখ বনু ঘুম পাচ্ছে ঘুমাচ্ছি ডিস্টার্ব করিস না। সত্যি, তুই বিশ্বাস না হলে উঠে দেখ। সর যা তো ভাগ এখান থেকে। আমায় পাত্তা দিলি না তো। এবার বোঝ মজা। বিড়ালটা চাদরের ভিতরে হাঁটাহাঁটি করছে। ইভার গায়ে মোলায়েম স্পর্শ অনুভব হতেই ওর ঘুম ছুটে গেল। ফট করে চোখ খুলে উঠে বসল। তড়িৎ গতিতে চাদর তুলে দিল এক লাফ। এক লাফে বিছানা থেকে ফ্লোরে। চিৎকার করতে শুরু করল, আম্মু, এই আম্মু, এই বিড়াল আমার রুমে কোথা থেকে এলো? ইভা রীতিমতো লাফাচ্ছে। ওর লাফানো দেখে হাসতে হাসতে ফ্লোরে লুটোপুটি খাচ্ছি। ওর এমন আচরণ দেখে বেচারা বিড়াল ভয়ে বিছানার এক কোণে খাপটি মেরে বসে আছে। এর মাঝে সবাই ছুটে এলো ইভার রুমে। বড় আম্মু তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, কি হয়েছে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বিড়াল আমার রুমে কি করছো? এটাকে সরাও, তাড়াতাড়ি সরাও। ঈশিতা আপু হাঁপাতে হাঁপাতে বলল, ফাজিল মেয়ে যেভাবে চিল্লিয়েছিস আমরা তো ভেবেছি বাড়িতে বুঝি ডাকাত পড়েছে। একদম ভয় পাইয়ে দিয়েছিস। সবার মাঝে ইভার চোখ পড়ল রোশনির ওপর। আচমকা সোফা থেকে নেমে রোশনির দিকে ছুটে এলো। রোশনি ওকে তেড়ে আসতে দেখে দৌড় লাগিয়েছে। ইভা ওর পিছু ছুটতে ছুটতে বলল, পেতারা চিহ্ন ততনি, সাতারা চিহ্ন গো চুতারা চিহ্ন ননি তোকে একদিন বলেছি না বিড়াল তোর রুমে আটকে রাখবি। সামলাতে না পারলে এনেছিস কেন? তোর বিড়ালকে এখন জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। আমি তো ওকে রুমে রেখে এসেছিলাম ও তোমার রুমে কি করে এলো আমি নিজেও জানি না। তুমি আমার বেচারি মিনিকে কিছু করো না প্লিজ। কে শোনে কার কথা? ইভা থামার নামও নিচ্ছে না। ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে কাহিল আমরা। সকাল সকাল ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে উঠে বসলাম। এসি চালু থাকায় অল্প স্বল্প ঠান্ডা অনুভূত হচ্ছে। ভালো মতো ওড়না খানা গায়ে জড়িয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ব্যালকনির দিকে পা বাড়ালাম। ফুপ্পিদের বাড়ি এসেছি কাল। অনেক জোরাজুরি, ব্ল্যাকমেল করে আমায় এনেছে।
আরুর ব্যালকনিটা খানিকটা ছোট, আমার ব্যালকনির মতো বড় না। ব্যালকনির এক কোণে ছোট টি টেবিল সাথে দুটো চেয়ার। চেয়ারে বসে বাহিরের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি, তবে কিছুই ভালো লাগছে না। আরুর ব্যালকনিতে না আছে কোনো ফুল গাছ আর না আছে কিছু। এখান থেকে বাগানের সামান্য অংশ দেখা যাচ্ছে, তাও আবার ফাঁকা, একদম মরুভূমির ন্যায়। কোনো গাছপালা নেই। মন খারাপ হয়ে গেল। ভাবলাম নিচে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলাম ড্রয়িং রুমে কেউ নেই। নজর পড়ল ড্রয়িং রুমের ঘড়িতে। সবে 6:30 বাজে। সদর দরজা পেরিয়ে এগিয়ে গেলাম বাগানের দিকে। পুরো বাগানে ঘুরেও মজা পেলাম না। ফুপ্পিদের বাগানে তেমন কিছুই নেই। আমাদের বাগানের এক পাশটা জুড়ে বড় আম্মুর শাক সবজি লাগিয়েছে। তার অপর পাশে আমার লাগানো এক গাদা ফুল গাছ। অন্য পাশে সিটিং এরিয়া। আর ফুপ্পিদের বাগানে এক পাশে সিটিং এরিয়া, অন্য পাশ ফাঁকা। দুই একটা গাছ আছে, তাও সেগুলো আমার মন মতো না। মিনিট 5-এর মধ্যেই বিরক্ত হয়ে উঠলাম। ভাবনায় পড়ে গেলাম কি করা যায়। চট করে মাথায় বুদ্ধি এলো। হেসে পা বাড়ালাম বাড়ির মধ্যে। কিচেনে প্রবেশ করতেই খেয়াল করলাম দুজন মেয়ে কাটাকুটি করেছে। লতা আপা আমার দেখে শুধালো, কিছু লাগবে ভাবিনি। ভাবি মনি ডাকছ কেন আপা? আগে তো রোদ শোনা বলেই ডাকতে। তুমি আমাদের আদ্র ভাইয়ের বউ। এ বাড়ির একমাত্র বউ, তোমাকে এখনো নাম ধরে ডাকলে চলবে। তুমি এখন থেকে আমাদের ভাবিমনি। কিন্তু আমি তো তোমাদের ছোট। আমরা অত শত বুঝি না। আমরা তোমাকে ভাবিমনি বলেই ডাকবো। কি আর করার, এদের কিছু বলে লাভ নেই। প্রয়োজনীয় সব কিছু খুঁজে খুঁজে হাতের কাছে রাখছি। নাস্তা বানানো শুরু করলে যেন হাতের কাছে পেয়ে যাই। লতা আপা এগিয়ে এসে বলল, ভাবি কি করবে আমায় বলো, আমি করে দিচ্ছি। সবার জন্য নাস্তা বানাবো। তুমি আমায় একটু হেল্প করলেই হবে। আমি বাকিটা করে নিতে পারবো। আম্মা যদি এসে দেখে আমি তোমায় চুলার কাছে ঘেঁষতে দিয়েছি তাহলে আমায় অনেক বকবে। তুমি সরো, আমি করে দিচ্ছি। লতা আপা ছোটবেলা থেকেই ফুপ্পিদের বাড়িতে বড় হয়েছে। তার বয়স যখন প্রায় 10 বছরের কাছাকাছি তখন থেকে আপা ফুপ্পিদের বাড়িতে থাকে। ফুপ্পিকে আম্মা আর ফুফাকে আব্বা ডাকে। ফুপ্পিও তাকে মেয়ের মতোই আদর করে। নাস্তা বানানো প্রায় শেষের দিকে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করল ফুপ্পি। আমায় রান্না করতে দেখে চমকে উঠল। কিরে তুই এখানে? এত সকালে উঠছিস কেন? পরীক্ষা দিয়ে রাত জেগে জেগে চোখের নিচে কালি পড়ে গেছে। কটা দিন ঘুমাবি, রেস্ট নিবি, তা না করে রান্নাঘরে কি করছিস? দাঁত বের হেসে বললাম, নাস্তা বানাতে এসেছি। নাহর শাশুড়ি আম্মা যদি বকে, আম্মুর কাছে যদি বিচার দেয় যে আম্মুর মেয়ে কোনো কাজের না, তাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না, তখন কি হবে? তাই আগে ভাগে শ্বশুর বাড়ির সবার মন জয় করার চেষ্টা করছি আর কি। ওরে পাকা মেয়ে, পাকা পাকা কথা শিখেছিস দেখছি। এটা তোরও বাড়ি? কি শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি করছিস? কোমরে হাত গুজে পুনরায় বলল, তাও বৌমা আপনি বউ সাজতেন, আসছে সালোয়ার কামিজ পরে। শ্বশুর বাড়িতে কোনো বউকে সালোয়ার কামিজ পরতে দেখছিস? ভাব নিয়ে বললাম, আমি স্মার্ট বউ। ফুপ্পি হেসে দিল, কান টেনে ধরে বলল, ওরে পাজি মেয়ে। আরে আম্মু কি করছো? কানে লাগছে তো? লাগুক। একটু লাগার দরকার আছে। সকাল থেকে পাকামো করেছিস তাই এটা শাস্তি। মানুষ তো তোমাকে জল্লাদ শাশুড়ি মা বলবে। ফুপ্পি হেসে চাপড় দিল, উৎসাহ নিয়ে শুধালো, যা এক দৌড়ে যে শাড়ি পরে আয়। শাড়ি না পরলে বউ বউ লাগে না। তুই শাড়ি পরে আমার সামনে দিয়ে ঘুরঘুর করবি, তাহলে আমার বাড়িটা পরিপূর্ণ হবে। আমি তো চেয়েছিলাম তোর মতো একটা পুতুল ঘরে আনবো যে শাড়ি পরে টুকটুক করে আমার পুরো বাড়ি মাতিয়ে রাখবে। মুখটা দুঃখী দুঃখী করে বললা, কিন্তু আমি তোর শাড়ি আনিনি। তাতে কি, আমার শাড়ি পরবি। চল তোকে শাড়ি বের করে দেই। তুই রুমে যা, আমি শাড়ি নিয়ে আসছি। মাথা নেড়ে সায় জানিয়ে চলে এলাম। নাস্তা বানানো শেষ, এখন শুধু টেবিলে এনে পরিবেশন করা বাকি। বিছানায় বসে পা দুলাচ্ছি এমন সময় রুমে এক গাদা শাড়ি হাতে ফুপ্পি প্রবেশ করল। এতগুলো শাড়ি দিয়ে আমি কি করব? একটা হলেই তো হতো। তুমি যতদিন আমার বাড়ি থাকবি ততদিন শাড়ি পরেই থাকবি। আমার মনের ইচ্ছে পূরণ হবে। শাড়িগুলোর মাঝে আমার মন মতো একখানা শাড়ি খুঁজছি। সবগুলোই ভীষণ সুন্দর। সবগুলোর মাঝ থেকে জাম কালারের একখানা শাড়ি বেছে নিলাম। শাড়িটা ভীষণ সুন্দর, সোনালি সুতার কাজ বিশিষ্ট শাড়ি। মুখ ভার করে বললাম, কিন্তু আমার সাইজের ব্লাউজ কোথায় পাবো? এটার সাথে ম্যাচিং যেটা আছে ওটা তোর হবে। আমি যখন তোর মতো ছিলাম তখনকার শাড়ি এগুলো। হঠাৎ মোটা হয়ে যাওয়ায় আর পরা হয়নি।
যত্নে তুলে রেখেছিলাম। ভেবেছি ছেলের বউ হলে তাকে পরাবো। পুনরায় বলল, তুই শাড়ি পরে নিচে আয়, আমি যাচ্ছি। শাড়িটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। আমি মোটামুটি ভালোভাবেই শাড়ি পরতে পারি। শাড়ি আমার ভালোবাসার একটা জিনিস। শাড়িতে বড্ড বাজে ভাবে আসক্ত আমি। সেই সুবাদে অনেক আগেই শাড়ি পরা শিখেছি। 5 মিনিটের মাঝে শাড়ি পরা শেষ। আঁচলটা পিন আপ করে রুম থেকে বের হলাম। কিচেনে যেয়ে দেখি ফুপ্পি কফি বানাচ্ছে। উকি ঝুঁকি দিয়ে শুধালাম, কফি কার জন্য? কার জন্য আবার? বাড়ির লাট সাহেবের পুত্রের জন্য। কফি বানানো শেষ হলে ফুপ্পি আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো আদ্রকে কফি দিয়ে আয়। আমি যাব। তুই না, তোকে এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছিস? না, আমার হাতে কাজ আছে, তুই যে দিয়ে আয়। অগত্যা কফির কাপ হাতে এগিয়ে চললাম আদ্র সাহেবের রুমে। দরজার ভিড়িয়ে রাখা আলতো হাতে ধাক্কা দিতেই খুলে গেল। রুমে ঢুকতেই শরীর শিউরে উঠল। আলো আধার খেলা করছে রুমে জুড়ে। লাইট সব নিভানো। জানালার পর্দা ভেদ করে স্বল্প আলো এসে আলোকিত করে তুলেছে। এগিয়ে গেলাম বিছানার দিকে। আদ্র ভাই উবু হয়ে শুয়ে আছে। বিছানার পাশে টেবিলে কফি রেখে পাশে বসলাম। মানুষটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বিগত দিনগুলোতে আমার চেয়েও বেশি ওনার খাটুনি গেছে। আমি পরীক্ষা দিয়ে এসে ঘুমাতে পারলেও উনি তো ঘুমায়নি। রাতেও আমার সাথে জেগে থাকত। ঘুমাতে বললেও শুনতো না। ইচ্ছে করলো চুলগুলো ছুঁয়ে দিতে। আলতো হাতে চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। মিহি কণ্ঠে ডাক দিলাম, আদ্র ভাই ওঠো, সকাল হয়ে গেছে, অফিসে যাবে না? উনি ঘুম ঘুম কণ্ঠে জবাব দিলেন, আরও যা তো জ্বালাস না। আরও না আমি। এবার বোধ হয় মিস্টারের টনক নড়ল। এক ঝটকায় চোখ মেলে চাইল। সেকেন্ড দুই তাকিয়ে আবার চোখ বুজে ফেলল। ঘুম ঘুম কণ্ঠে বলল, সারা রাত স্বপ্নে জ্বালিয়ে শান্তি হয়নি। এখন বাস্তবেও জ্বালানো শুরু করে দিয়েছিস। তোর জ্বালায় কি আমি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? আর কত জ্বালাবি আমায়? না কাছে আসবি আর না আসতে দিবি। হাত বাড়িয়ে ছুতে গেলেই দেখি তুই নাই। আশেপাশে সব ধসা। আমায় এত জ্বালাস কেন রৌদ্রময়ী? উনার কণ্ঠে এক আকাশ সমান অভিমান, অভিযোগ। চোখ মেলে দেখো, এই তো আমি। উহু, আমি চোখ মেলব না। তুই আবার ধোঁয়াশায় মিলিয়ে যাবি। আমায় এই দহনে পুড়িয়ে কি শান্তি পাস বলতো রৌদ্রময়ী? রৌদ্রময়ী হয় এমন সকাল প্রতিটা দিন আসুক আমার জীবনে। স্বপ্নের ঘোরে মোহের ভিড়ে আমি হাতড়ে খুঁজে বেড়াবো আমার রৌদ্রময়ীকে। আদ্র ভাইয়ের বুকে হেলান দিয়ে বসে আছি। উনি দুহাতের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রেখেছে আমায়। বেচারা এখনো বিশ্বাস করতে পারছেন না আমি তার সামনে বউ রূপে বসে আছি। এখনো উনি ঘোরের মাঝে আছেন। অবাক নয়নে তাকিয়ে আছেন। খানিকক্ষণ আগের কথা। আদ্র ভাই ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে উঠল, উহু, আমি চোখ মেলব না। তুই আবার ধোঁয়াশায় মিলিয়ে যাবি। আমায় এই দহনে পুড়িয়ে কি শান্তি পাস বলতো রৌদ্রময়ী? কোমরে হাত গুজে নাকের পাটা ফুলিয়ে সাপের মতো ফুসফুস করছি। উনার সাহস তো কম না। উনি আমার নামে উল্টোপাল্টা বলছে। আমি ওনাকে জ্বালাই। রাগী কণ্ঠে শুধালাম, আমি তোমাকে জ্বালাই? তা নয় তো কি? সারাদিন জ্বালিয়ে শান্তি হয় না, এখন রাতের স্বপ্নে এসেও জ্বালাচ্ছিস। মনে মনে বললাম, দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। জ্বালানোর নমুনা হাড়ে হাড়ে টের পাওয়াবো। কি করব? কি করব? আশেপাশে তেমন কিছুই খুঁজে পাচ্ছি না। পাশে টেবিলের অপর কফির কাপ দেখে মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল। আলতো করে আদ্র ভাইয়ের হাত নিয়ে চুবিয়ে দিলাম কফির কাপে। আদ্র ভাই মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠল। অমাগো জ্বলে গেল, জ্বলে গেল। জিভে কামড় দিলাম। ইসস, আমি যে কি করি না। এখন কি করব? হন্ত দন্ত হয় উনার হাত নিজের হাতের মাঝে নিয়ে দেখতে লাগলাম। জায়গাটা খানিকটা লাল হয়ে গেছে। দৌড়ে ওয়াশরুমে যেয়ে ঠান্ডা পানি এনে হাত চুবিয়ে দিলাম পানিতে। কড়া কণ্ঠে শাসিয়ে বলে উঠলাম, হাত উঠাবে না। দাঁড়াও, আমি আসছি। ছুট লাগলাম নিচে। বরফ দেওয়া লাগবে, না হো ফুসকা পড়ে যাবে। চট করে নেমে বাটিতে করে বরফ নিয়ে আসতে নিলাম। এমন সময় পিছন থেকে ফুপ্পি ডেকে উঠল, হিরে, কি হয়েছে? এভাবেই ছুটছিস কেন? বরফ নিয়ে কোথায় যাচ্ছিস? এখন সময় নেই। এসে বলছি ওয়েট। দৌড়ে রুমে এলাম। পানি থেকে হাত বের করে বরফ লাগাতে শুরু করলাম। ব্যাকুল কণ্ঠে শুধালাম, বেশি জ্বালা করছে? আদ্র ভাই কোনো জবাবই দিল না। ব্যাককেলের মতো চেয়ে আছে আমার দিকে। চোখের পলক ফেলতেও ভুলে গেছে যেন। কি হলো, কিছু বলছো না কেন? বেশি জ্বালা করছে। আদ্র ভাই বরফ পানির মগ সব পাশের টেবিলে রাখল। আমি অবাক হয়ে তার কাণ্ড দেখছি। কি করছো? এগুলো সরালে কেন?
হাতে বরফ না খসলে ফুসকা পড়ে যাবে তো, পরে আরো বেশি জ্বালা করবে। আদ্র ভাই কোনো জবাব দিল না, হুট করে পিছন থেকে জড়িয়ে ধরল, ফিসফিস কণ্ঠে বলল, এত আকুলতা আমার জন্য? কথার মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে এলো। উনি কি বোঝাতে চাইছেন? সুতালাম, মানে আমার সামান্য কষ্টে তোর এত আকুলতা? আমি তো ভেবেছিলাম আমার জন্য তোর মনে কোনো আকুলতাই নেই আর না আছে কোনো অনুভূতি। কে বলল তোমাকে? তুমি আমার 10টা না, 5টা না, একটা মাত্র বর। তোমার জন্য আকুলতা থাকবে না তো কার জন্য থাকবে? আদ্র ভাই ভাবুক কণ্ঠে বলল, তাও কথা, দেখি আঙুলের কি অবস্থা। আদ্র ভাই শব্দ করে হেসে দিল, কিছু হয়নি পাগলি, আঙ্গুল ঠিক আছে। তুমি পাগল হয়েছ? গরম কফিতে হাত চুবিয়েছি আর তুমি বলছো কিছুই হয়নি? কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই লাগেনি? তাহলে আঙ্গুল লাল হয়ে গেল যে? হবে হয়তো কোনো কারণে, তাও আমি দেখব। উনার হাত টেনে নিয়ে সামনে ধরলাম, না ঠিকই আছে। আঙ্গুল লাল হতে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। মুখ ভার করে জিজ্ঞেস করলাম, যদি কিছু নাই হয় তাহলে অমন করলে কেন? তোর রিয়াকশন দেখতে চেয়েছিলাম। তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমার জন্য তোর চোখে ভয় দেখতে পাওয়া আমার পরম সৌভাগ্যের ব্যাপার। এভাবে বলছো কেন? আদ্র ভাই কথা ঘোরাতে বলল, তুই বুঝবি না, বাদ দে। মাথায় খেলে গেল শেষ সময়ের কথা। উনি বলছিল আমি তাকে জ্বালাই। আমি তোমাকে জ্বালাই? জ্বালাস না তো কি করিস? ঠিক আছে, আমি যেহেতু তোমাকে এতই জ্বালাই তাহলে আজই বাড়ি চলে যাব। থাকবো না এখানে, আর না তোমাকে জ্বালাবো। আদ্র ভাই শব্দ করে হেসে দিল, নাক টিপে বলল, বোকা মেয়ে, আমি ইচ্ছে করে বলছিলাম। সত্যি? হ্যাঁ। তোর কি মনে হয় আমি মরার মতো পড়ে পড়ে ঘুমাই? তোর এক ডাকে আমার ঘুম ভেঙে গিয়েছিল। ইচ্ছে করেই তোকে জ্বালাতে এগুলো বলছিলাম। তোর রাগী চেহারা দেখতে ইচ্ছে করছিল। রাগলে তোকে কেমন লাগে? আর দেখ কাজও হলো, রাগে গাল ফুলিয়ে বসে আছিস। যাও, তোমার সাথে কথা নেই, তুমি শুধু শুধু আমায় রাগো। আদ্র ভাই হাসল, জবাব দিল না। আমার মাথার সাথে গাল মিশিয়ে অন্য রকম কণ্ঠে বলল, আমায় চালানোর জন্য হলেও সারা জীবন আমার হয়ে রয় যা রৌদ্রময়ী। তোকে ছাড়া যে আমি নিঃস্ব। তুই আমার অস্তিত্ব, আমার সত্তা, আমার সব কিছুই তোকে ঘিরে। আবেগী হয়ে গেলাম। এই আদ্র ভাই এমন এমন কথা বলে মনে হয় কত জনম ধরে সে আমায় ভালোবাসে। আসলেই কি তাই? দুজন বসে বসে গল্প করছি এমন সময় আরও ডেকে উঠল। জিভে কামড় দিলাম। কফি দিতে এসে প্রেম করতে বসে গেছি। সব এই বজ্জাত আদ্র ভাইয়ের দোষ। আদ্র ভাই মাথায় গাঁটটা মেরে বলল, সব তোর দোষ। তোর জন্য আমার এখনো ফ্রেশ হওয়া হয়নি। সব আমার দোষ, তাই না? ওয়েট। এগিয়ে যাব তার আগে উনি ওয়াশরুমে ঢুকে গেল। আর কি পরাজিত সৈনিকের ন্যায় ফিরে এলাম। নিচে নামতেই ফুপ্পি উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করল, সে সময় বরফ নিয়ে ছুটলি কার কি হয়েছে? আর বলো না তোমার ছেলে আমাকে ভয় দেখিয়েছে। আমি ভেবেছি সত্যি সত্যি হাত পুড়ে গেছে, এখন দেখি সব দম। আমার বলার ধরনে ফুপ্পি, ফুফু, আরও তিনজনই হেসে দিল। ফুপ্পি হাসতে হাসতে বলল, হয়েছে, এখন তুই খেতে আয়। ফুপ্পির কথায় সায় জানিয়ে টেবিলে বসে পড়লাম। একটু পরে আদ্র ভাই এসে খেতে বসে পড়ল। উনি বসেছে আমার সোজাসুজি চেয়ারে। খাওয়ার মাঝে পায়ে কারো স্পর্শ পেয়ে শিউরে উঠলাম। ভালো করে খেয়াল করে দেখি আদ্র সাহেব খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই এই বজ্জাতটার কাজ। ইচ্ছে করে আমায় জ্বালাচ্ছে। উনি খাচ্ছে কম, আমায় জ্বালাচ্ছে বেশি। পরে বলবে আমি সারাদিন তাকে জ্বালাই। যত দোষ সব আমার। রক্তিম চোখে চেয়ে আছি আদ্র ভাইয়ের দিকে। উনার ভাবভঙ্গি একদম স্বাভাবিক। পাত্তাও দিল না আমার চোখ রাঙানোকে। হাঁ করে উড়িয়ে দিল। দাঁতে দাঁত চেপে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আদ্র ভাই চলে গেল রেডি হতে, আমি ফুপ্পির সাথে কিচেনে। উনি কয়েকবার ডেকেছিল কিন্তু যায়নি। যাবই বা কি করতে বজ্জাত লোকটার অত্যাচার সহ্য করতে? আগের আদ্র ভাই ভালো ছিল, ভদ্র, সভ্য। আর এখন দিন দিন বেলাজের খাতায় নাম লিখাচ্ছে। ফুপ্পির সাথে রান্নাঘরে আর আরুর সাথে গল্প করে কেটে গেল অর্ধেক বেলা। দুপুরের খাবার খেয়ে ফুপ্পি ঘুমিয়েছে। আরও গেছে পড়তে। একা একা কি করব, কিছুই ভালো লাগছে না। ফুপ্পিদের বাড়িতে এই এক জ্বালা কথা বলা বা গল্প করার জন্য কেউ নেই। কোনো কিছু খুঁজে না পেয়ে কতক্ষণ ফোন ঘাঁটলাম, তাও সময় যেন কাটছেই না। ধীর গতিতে চলছে। ভাবলাম আদ্র ভাইয়ের রুম থেকে উপন্যাসের বই এনে পড়ব। ওনার কাছে বিভিন্ন রকমের বই থাকে। যেই ভাবা সেই কাজ। ঘরে ঢুকে এগিয়ে গেলাম টেবিলের দিকে।
টেবিলের পাশেই বুকশেলফ। টেবিলটা কিছুটা এলোমেলো। মিনিট দুয়ের মাঝে টেবিল গুছিয়ে ফেললাম। ঘুরে ঘুরে বই দেখছি। হঠাৎ চোখ আটকালো রঙিন একটা ডায়েরিতে। হাত বাড়িয়ে ডায়েরি খানা নিলাম। খুলতেই চোখের সামনে ভেসে উঠল গোটা গোটা অক্ষরে লেখা, আমার রৌদ্রময়ী। রৌদ্রময়ী নামটা দেখে ভ্রু কুঁচকে এলো। এই নামে তো সকালবেলায় আদ্র ভাই আমায় সম্বোধন করলেন। কী লেখা আছে ডায়েরিতে? প্রথম পৃষ্ঠা খুলতেই নজরে এলো। সব সময় মেয়েদের এড়িয়ে চলা আমিটার হুট করেই এক অসুখ হলো। যেন তেন অসুখ নয়, ভয়ঙ্কর রকমের অসুখ। কাউকে তীব্রভাবে দেখার অসুখ। তাকে নিজের করে পাওয়ার অসুখ। তার মুখখানা ভেসে ওঠে কল্পনার। তার অশ্রুসিক্ত আঁখি আমায় ঘুমাতে দেয় না। তার চোখের জল আমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে প্রতিনিয়ত। তার মায়া আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমায়। আমি পারছি না তার মায়া কাটিয়ে বেরিয়ে আসতে। সে যে সুপ্রপরী, এতই কি সহজ তার ওই মায়াবী মুখখানার ভয়ঙ্কর মায়া কাটানো। এখন তাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ঘুমোতে গেলে তার মায়াবী মুখখানা ভেসে ওঠে, খেতে বসলে তার খিলখিল হাসি ঝর্ণার ন্যায় কানে বাজে, পড়তে বসলে তার অদ্ভুত কাণ্ড সব মনে পড়ে। এ কি এক ভয়ানক অসুখ! না পারছি সইতে আর না পারছি কাউকে কিছু বলতে। এই অসুখের নাম কি দেব আমি? পরের পাতায় লেখা, এত দিনে আমি বুঝে গেছি সকল রমণীদের ভিড়ে আমি আটকে গিয়েছি এক চঞ্চল কিশোরীতে। যাকে ছাড়া আমার চলবে না। সে আমায় প্রয় অসুখ। অবশেষে অসুখের নাম দিয়ে দিলাম রৌদ্রময়ী। রৌদ্রময়ী নামক অসুখ আমায় কাবু করেছে। তাও আবার যেমন তেমন ভাবে না। একদম মরণ ফাঁদের ন্যায়। মরণ ছাড়া এই অসুখ আমার পিছু ছাড়বে না। তাকে দেখার বিরহে হৃদয়ে পড়ে। তার চোখে অশ্রু এলে হৃদয়ে জ্বলে। তার খিল খিল হাসিতে হিয়ার মাঝে ঝর্ণা দোলে। সে যে অন্য কেউ নয়, আমার রৌদ্রময়ী, আমার ভালোবাসা। তার চোখ ছিল গভীর সমুদ্র, যার অতলে আমি ডুব দিয়েছি। তার চোখে ছিল মধ্যাকর্ষণ, যা প্রতিনিয়ত আমায় চুম্বকের ন্যায় টেনে নিচ্ছে। তার চোখে ছিল ভীষণ মায়া, যেথায় আমি রোজ হারিয়ে যাচ্ছি। পুরো একটা উপন্যাসও কম পড়ে যাবে আমার রৌদ্রময়ীর চোখের বর্ণনায়। এমন আরো কত শত লেখা। যত পড়ছি ততই যেন আমি ঘোরের মাঝে ডুবে যাচ্ছি। আদ্র ভাই এত ভালোবাসেন আমায়, তবে কেন বললেন না? শেষের দিকে কয়েক পৃষ্ঠায় লেখা, কোটি মানুষের ভিড়ের মাঝে পেয়েছি তোমায় খুঁজে, এই অনুভূতি বোঝানোর নয়, হৃদয় দিয়ে নিও বুঝে। তবে যদি বা নাই বুঝো তবুও ক্ষতি নেই, ভালোবেসে যাব একতরফা। তুমি ছিলে আমার জীবনের শেষ কবিতা। তোমার স্মৃতি বুকে নিয়ে আমার এ জীবন কাটিয়ে দেব। তুমি হয়তো আমার একতরফা ভালোবাসা কখনো বুঝবে না। সে আজও জানে না যে তার মুখখানা সর্বক্ষণ আমার চোখের সামনে ভাসে। সে এখনো জানে না যে তাকে একটিবার দেখার জন্য আমার মন কতটা ছটফট করে। আমার একতরফা ভালোবাসা তার কাছে কখনো প্রকাশ করতে পারিনি, তাই সে এখনো আমার মনের অবস্থা থেকে অজ্ঞাত। সে হয়তো কখনোই জানবে না কতটা নিঃস্বার্থভাবে তাকে চাওয়া হয়েছিল। তবুও সে আমার হবে না। ভেঙে চুরে আত্মপ্রকাশে একটা ভয় থাকে, অজানা ভয়। ওই ভয়ের সাথে থাকে অনেকটা আবেগ মেশানো থাকে, যে আবেগটা সবাই বোঝে না। ঝাঁঝালো ঝংকার মতো কিছু অব্যক্ত সুর থাকে, যে সুরে বক্ষস্থলে ক্ষতর সৃষ্টি হয়। সেই ঝাঁঝালো সুরের ব্যাখ্যাটা কেউ বোঝে না। মরীচিকার মত কিছু দূষণতা থাকে অন্তর চোখে, যা রঙিন গন্ধ ছড়ায়, কিন্তু সত্যিকার অর্থে তা দুধু বহন করে। এটা ইচ্ছাই করা ভুল নাকি ওই কিঞ্চিত আবেগের সরলতা, তা আমি জানি না। শুধু জানি এমন বহু আতঙ্ক গ্রাসিত অসংখ্য অনুভূতি যা চাইলেও আর আগের জায়গায় ফিরিয়ে যেতে পারে না। তবু দেখানো হাসিমুখে বেঁচে থাকতে হয়, বোঝাতে হয় ভালো আছি। বুকের মধ্যে লুকানো অনুভূতি আর সৃষ্ট ভালোবাসায় জানে কতটা ভালোবাসি আমি আমার শুভ্রপরীকে। তার হাসি ওই মায়াবী চেহারা দেখলে আমি এমন হাজারো কষ্ট সয়ে যেতে পারি নিমিষেই। তবুও দিন শেষে সে ভালো থাকুক। তোমার নাম আমি জলে ডুবিয়ে দিয়েছি বহু আগেই, কিন্তু তবুও হৃদয় গহীনে কোথাও না কোথাও একটুখানি তুমি রয়ে গিয়েছ আমার পুরোটা জুড়েই। যে যার মতো করে বদলে যাচ্ছে, শুধু দেখছি আর ভাবছি মানুষ চাইলে সব পারে। তাহলে আমি কেন পারছি না আপনার মায়া কাটিয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসতে? বোধহয় আমার ধ্বংস আপনি আপনার নিজ হাতে করে নিয়ে এসেছেন এই ধরনীতে। কতটা ভয়ঙ্কর আর সাংঘাতিক আপনার মায়া রৌদ্রময়ী। শেষ পৃষ্ঠায় লেখা, অবশেষে সে কখনোই জানতে পারবে না কতটা আকুলতা, বিষণ্ণতা আর হাহাকার নিয়ে ছেড়ে এসেছি তার শহর। শেষ পৃষ্ঠা পড়ে কান্না পেল। সব কেমন গুলিয়ে যাচ্ছে। আদ্র ভাই আমাকে এতটা ভালোবাসতেন,
তাহলে কেন বলেননি? নিজের ভালোবাসার মানুষটার চোখে অন্য কারোর জন্য আবেগ, অনুভূতি, ভালোবাসা দেখা যে কতটা কষ্টকর তা আমার চেয়ে ভালো কেউ জানে না। নিজের ভালোবাসার মানুষের পাশে কাউকে দেখা বড্ড কষ্টের। আমি ভেবে পাচ্ছি না আদ্র ভাই কতটা কষ্ট সহ্য করেছে, কতটা আকুলতা, হাহাকার মিশানো এক একটা কথা। মানুষটা যে অনেক কষ্ট সহ্য করছে তা ভেবেই কান্না পাচ্ছে।